হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন আসমা হোসেন সুমি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে সুমি আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সুমির কাছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, মাশাআল্লাহ। তোমাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তুমি তো অনেক কাজ করছো, তবে বেকিং তোমার নেশা এবং পেশা। মানে যখন বেকিং করো দর্শক, তখন ওর আর কোনো কিছু মনে থাকে না, জাস্ট শুধু বেকিং শুধু বেকিং। অনেক সময় ওর হাজবেন্ড বলে তুমি কি আছো ঠিক, তখন ওর হুশ হয় যে হ্যাঁ আসলেই তো আমি তো আছি। তো সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি, আসলে আশাটা কিভাবে হলো বেকিং জগতে, যে এত ভালোবাসা? এত ভালোবাসা বলতে মানে আমি হচ্ছে আরেকটা পেজ ছিল আমার, চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করতাম করোনাকালীন সময়। তো ওইটা যখন হ্যাক হয়ে গেল আমার পেজটা, তারপর হচ্ছে আমার খুবই মন খারাপ ছিল। মানে ওই কাজগুলোর প্রতি আমার মনটাই উঠে গেছিল। তখন ভাবছি যে না, এটাতে আর থাকবো না, আমি অন্য একটা কিছু করব। আর তাছাড়া আমার সেকেন্ড বেবিটা যখন হয়, ওর জন্য হচ্ছে প্রতি মাসেই আমি একটা একটা করে কেক কিনে এনে কাটতাম। মানে ওই যে মান্থলি বার্থডে আর কি, ওরকম টাইপ ছিল। তো চিন্তা করলাম যে যখন ওর 1 বছর হয়ে গেল, তো দেখে ওই 1 বছর যে 12টা কেক এনে কাটলাম, বাচ্চারা অভ্যস্ত হয়ে গেল। এখন প্রতি মাসে আবার কেক চাচ্ছে। তখন চিন্তা করলাম না, এত তো আর কিনে আনা যাবে না, দেখি নিজে একটু ট্রাই করি। তো ওই থেকে মানে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে 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 দেখলাম না, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, হাজবেন্ড অনেক প্রশংসা করছে। হ্যাঁ হ্যাঁ, তো অনেকে হচ্ছে জোর করে এক প্রকার আমার কাছে অর্ডার দিচ্ছে যে না তুমি নাও, তুমি করো, এটা করে দাও। আমি তো আসলে ওইভাবে অর্ডার নিই না। তারপর যখন কয়েকটা করলাম, করার পরে ভালো রিভিউ পেলাম, তারপর তো এটার প্রতি আমার একদম অনেক চলে আসছে যে যতই কষ্ট হোক ভালো লাগে। হ্যাঁ, তারপর একটা ইনস্টিটিউট থেকে কোর্স করলাম, এই আর কি এখন চলছে। এটা হচ্ছে 3 মাসের একটা অ্যাডভান্স বেকারি এন্ড পেস্ট্রির উপরে একটা কোর্স করা হয়েছিল। আসলে তোমার হাজবেন্ড অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সম্ভব আলহামদুলিল্লাহ। তো তোমার যে এই যে বিজনেস আইডিয়া বা মেনু পরিকল্পনা, এটা কি সব তুমিই করো নাকি তোমার কেউ আছে পরামর্শ? না, সবকিছু আমি নিজেই করি, আর আমার কোনো অ্যাডমিন নেই। হ্যাঁ, তবে অ্যাডমিন মডারেটর টিম মেম্বার কেউ নেই। তবে হচ্ছে আমার কখনো যদি খুব কনফিউজড থাকি, আমার হাজবেন্ডের সাথে পরামর্শ করি। তো আবার আমাকে মানে খুব ভালো মানে পরামর্শটা দেয়। তারপরে কোনো একটা নতুন কিছু ট্রাই করলে ওকে আগে টেস্ট করাই। আচ্ছা, ওর কাছ থেকে যদি ও বলে যে হ্যাঁ এই জিনিসটা ভালো, তা আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা সবার কাছেই ভালো লাগবে। মানে ও খুব চুজি খাবার, হ্যাঁ খাবারের দিক থেকে। ভালো, সে যেহেতু চুজি, তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছো তোমার প্রোডাক্ট গুলো টেস্ট করানোর জন্য। জি আপু, তো এখন আমি জানতে চাচ্ছি যে তোমার যে বেকিং এর আইটেম গুলো, তোমার সিগনেচার আইটেম কোনটি এবং এর পেছনের গল্পটা জানতে চাচ্ছি। সিগনেচার আইটেম হলো আমার কেকটাই অনেক ভালো হয়। তার সাথে আছে হচ্ছে কি মজার ব্যাপার হচ্ছে, এটা একটা সেমাই দিয়ে একটা করা হয়। তো সেমাইয়ের ডেজার্ট বলে। তো এটা একটু পাখির বাসার মতো দেখতে, দেখে ওটা আমার ছেলে বলতো কি এটা পাখির বাসা, এটা মিষ্টি পাখির বাসা। তো সেই থেকে এটাকে এখন যারাই আমার কাস্টমাররা অর্ডার করতেছে, তারাও ওই পাখির বাসাই বলতেছে তোমার ওই মিষ্টি পাখির বাসাটা দিও। তো ওইটার আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ ছিল আমার। মানে ওইটা কিন্তু আমি নিজেই মানে একটা চ্যানেলে দেখছি যে একটু একটু করতেছে, তো আমিও নিজে একটু এদিক ওদিক করে আমিও ট্রাই করছি। তো দেখি ওটা আমার বাচ্চারাও খুব পছন্দ করলো। আলহামদুলিল্লাহ যারা নিয়েছে তারাও আবার রিপিট নিয়েছে, ওরকম আর কি। তোমার পেজের নামটা কি? আমার পেজের নাম হলো কেকজি, আমার হাজবেন্ডের দেয়া। তো দর্শক, এই পাখির বাসা, মিষ্টি পাখির বাসা যদি পেতে চান, অথবা আরো অনেক অনেক বেকিং এর আইটেম যদি টেস্টি টেস্টি খেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি কেকজিতে আপনারা নক করতে পারেন। সেখানে কিন্তু মোবাইল নাম্বার দেয়া আছে, ইনবক্স করতে পারেন, মোবাইলে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কিন্তু মেসেজ দিতে পারেন। তোমার ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান হোম ডেলিভারি যারা করে, একদম টাইমলি আপনার প্রোডাক্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। আর আমরা তো আছি
যদি আমাদের কাছেও জানতে চান, বিশেষ করে আমি হাসিনা আনসার নাহার, আমার কাছে যদি জানতে চান অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সেও যদি তার অ্যাড্রেস নিতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু হেল্প করব। অবশ্যই। আচ্ছা, খাবারের যে কোয়ালিটি এটা কন্ট্রোল নিশ্চিত করো কিভাবে? মানে এটার চ্যালেঞ্জ বা সমস্যা হয় হ্যাঁ কি? অবশ্যই হয়। যেহেতু আমি ওই খাবারটা, কারণ আমার বিজনেসের আগে থেকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি করতাম, তো আমার মাথায় সবসময় ওইটাই থাকে যে আমি কখনো কোয়ালিটির দিকে আমি কখনো মানে ভালো প্রোডাক্টটা আমি যতই দাম হোক আমি ওইটাতে মানে কখনো স্যাক্রিফাইস করি না, না এইটা আমি একটু কমে নিব ওইটা কখনো করি না। তো আমি হচ্ছে ভালোটাই দিতাম। যখন বিজনেস আসছি তখন তো আমার মনে হচ্ছে না আরো বেটার আমাকে এটা দিতে হবে। তো কোয়ালিটি তো থাকেই, তার পাশাপাশি হাইজিনের দিকেও আমি খুব মেনটেন করার তো ট্রাই করি। মেনু বানানোর সময় আসলে কোন বিষয়গুলো মানে একটু গুরুত্ব দিতে হয়? গুরুত্ব সবার শুরুতেই বলবো যে হাইজিনের কথাটাই আমি বলবো আর কি। হ্যাঁ আসলে অবশ্যই, কারণ hygiene হাইজিন maintain মেনটেন, করতেই হ্যাঁ হবে। অবশ্যই। অবশ্যই আসলে জীবাণু তো চোখে দেখা যায় না, না, কিন্তু না, না। জীবাণু গ্রো হয়, সো কারণ আমাদেরকে অবশ্যই, আর যেহেতু তুমি একটা কোর্সের মাধ্যমে এসেছো, শেফ কোর্স, অবশ্যই। সো তুমি তো এই বিষয়টা পড়ালেখা করেই এসেছো। জি। দর্শক, আপনারাও যদি আমাদের এই বিজনেসে আসতে চান, এটা আমি বলবো অপার সম্ভাবনাময় একটি শিল্প, খাবারের যে বিজনেস, রন্ধন শিল্প। এটা যেমন আপনি নিজের কর্মের সংস্থান করতে পারছেন, ঠিক তেমনই কিন্তু আরো মানুষকে আপনি বেকারত্ব থেকেও দূরে করছেন, কারণ ওর সাথে যারা কাজ করছে বা এই যে হচ্ছে যিনি ডেলিভারি ম্যান আছে তারও কিন্তু কর্মসংস্থান হচ্ছে। সো আমার মনে হয় এটা খুবই ভালো একটি শিল্প এবং বিজনেস আমি বলবো। আপনারা চাইলেই এখানে আসতে পারেন, তবে প্রপার ওয়েতে আসতে হবে। ও কিন্তু কোর্সের মাধ্যমে এসেছে, আপনাদেরকেও প্রপার নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড নিয়ে এই বিজনেসে আসতে হবে। তাহলে খাবারের ব্যবসায় কোনো লস নেই, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সব অবস্থাতেই খাবারটাকেই গ্রহণ করে। যেমন কেউ মারা গেলে, মিলাদ মাহফিল হলে, কেউ অসুস্থ হলে, জন্মদিন বলেন আর প্রতিদিন বলেন, আমাদের খাবার তো আমাদের চালিকা শক্তি। সো আপনারা আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। তো কাস্টমার ডিমান্ড, বাজারের মূল্য বৃদ্ধি, এসব পরিস্থিতি আসলে কিভাবে ম্যানেজ করো? কাস্টমারকে হচ্ছে যখন সে আমার কাছে একটা জিনিস অর্ডার করে আমি তার ডিটেলসে তাকে বলে দিই যে এটা এভাবে হবে এবং এটার প্রাইসটা এরকমই আসতে পারে, মানে ওই আমার প্রোডাক্ট কেনার উপর ডিপেন্ড করে। তো তখন সে যদি মনে করে যে না আমি হ্যাঁ ভালো জিনিসটাই নিব, তাহলে ওকে, আর না হলেও আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি ওই মানে প্রোডাক্টের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করবো না, মানে যে উনি ওইটা নিবে আমি একটু কমের মধ্যে থাক ওইটা দিয়ে দিই, ওটা আমি কখনো দিতে চাই না। অনলাইনের অর্ডার বেশি আসে না অফলাইন? অনলাইন বলতে মানে অফলাইনই বেশি। আমার ছেলের স্কুলের গার্ডিয়ানরা আছে, আমার মেয়ের স্কুলের গার্ডিয়ানরা আছে, তো তারা হচ্ছে যখন নিয়ে যায় একটা জিনিস, তখন তাদের বাসায় গেস্টরা খায়, তখন জিজ্ঞেস করে যে কোন পেজ থেকে, তো তারা যখন লিংক দিয়ে দেয় তখন তাদের সাথে আবার আমার অনলাইনে কানেক্ট হয়, ওইভাবে আর কি নেওয়া হয়। এই ফুড বিজনেস যে করছো তুমি, এই বেকিং এর আসলে এটার বড় চ্যালেঞ্জটা কি, কোথায়? এটার ফুড বিজনেসের বড় চ্যালেঞ্জ বলতে মানে আমার কাজটাই একটা চ্যালেঞ্জের মতো, যেহেতু দুইটা বেবি আছে, আমি একা মানে থাকি, তোমার নিজের দিক থেকে চ্যালেঞ্জ বেশি থাকে। তো নিজে যদি করে আসলে কাজটা আর করতে আমার হয়। বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা সাপোর্টিভ, পড়ে না? হ্যাঁ অনেক সাপোর্টিভ। ওরা হচ্ছে কোনো খাবার নিয়ে কোনো ইয়ে করে না, আমার হাজবেন্ডও সেম। আর পাশাপাশি খুব যখন প্রবলেমে পড়ে যায় আমার ছোট বোনকে ওকে বলি, ও এসেও আমাকে অনেক হেল্প করে, যেমন আজকে ওইখানে আসছি, ও আমার বাসায় আছে। মানে তুমি পারিবারিক সাপোর্ট কিন্তু 100% পাচ্ছ। হ্যাঁ হাজবেন্ডের দিক থেকে হ্যাঁ এবং, অবশ্যই, ছোট বোনও অনেক হেল্প করতেছে। বোন হেল্প করছে। মানে এটা অনেকেই মানে অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেকে লোকের অভাবে, লোক বলের অভাবে করতে পারে না বা পারছে না। সাপোর্ট পায় না, অনেক কষ্ট করে করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি অনেক লাকি পারসন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি তোমার বিজনেসটাকে প্রমোট করার ক্ষেত্রে কোন পদ্ধতিটা পছন্দ করো? বুস্টিং নাকি গ্রাহকের সাথে সরাসরি, যে এই যে মেলার একটা বিষয় আছে, যে মেলাতে স্টল নিলে কিন্তু গ্রাহকের সাথে সরাসরি কানেকশন হচ্ছে, এবং তোমার কি ভুল ত্রুটি বা তোমার কি ভালো সেটা কিন্তু সরাসরি তুমি গ্রাহকের মুখ থেকে শুনছো, গুড রিভিউ, ব্যাড রিভিউ। তো সেক্ষেত্রে তুমি কিভাবে এটাকে দেখছো? আমি দেখি যে আমি সরাসরি গ্রাহকের সাথেই জিনিসটা কানেক্ট থাকতে চাই, যে ওরা ভালো রিভিউ গুলাই হচ্ছে আমার অনুপ্রেরণা। তখন যখন আমি ওটা সরাসরি পেয়ে যাই, আমার আর ওইভাবে আলাদা করে বুস্টিং বা কোনো কিছুর আমার প্রয়োজন হয় না। তো আমি বিভিন্ন মেলায়ও স্টল নেই আমাদের বনশ্রীতে। তো মেলাতে স্টলগুলো নিলে হচ্ছে কি একদম ক্রেতা সামনে থেকেই খাচ্ছে, সাথে সাথে রিভিউ দিচ্ছে, ওইটা আরো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা মেলা অ্যাটেন্ড করছি, নেক্সট মেলায় ওই
আগের যেই কাস্টমার আগের মেলার তারা এসে আবার আমাকে খুঁজছে যে আপু আপনি আসছেন, আপনার জন্যই আসছি, আপনার থেকে মানে এটা নিব। হ্যাঁ ইতিমধ্যে তোমার ভক্ত কিন্তু হ্যাঁ, হয়ে আলহামদুলিল্লাহ, গিয়েছে, আলহামদুলিল্লাহ। lover অনেকে আছেন। হ্যাঁ এবং ওই যে একবার হাতের স্বাদ যদি কারোর হ্যাঁ ভালো লাগে পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খোঁজা লাগবে না, তারা তোমাকে খুঁজে নেবে। হ্যাঁ, খুঁজে নিবে তো এটাই। এখন হচ্ছে মানে গ্রাহক ধরে রাখার কিছু কৌশল আছে, তো তুমি সেক্ষেত্রে কি অবলম্বন করো? তোমার পেজে কি কিছু লেখার মাধ্যমে বা কিছু অফারের মাধ্যমে? আসলে অনেকে তো অনেক হ্যাঁ, টেকনিক অবলম্বন আসলে করে। আমার হচ্ছে কি 2টা বেবির স্কুল, কোচিং, তারপরে হচ্ছে সবকিছু সংসার সামলে বিজনেসটা করি। আমি ওইভাবে আসলে লেখালেখি করার সময় পাই না। আমি অনেক সময় হচ্ছে ডেলিভারি যেই কেকগুলা দিই সেটাও আমি পোস্ট করার সময় পাই না। এরকম হয়ে যায়। তো আমি মানে সরাসরি ওই যে আমার যারা নিচ্ছে তাদের সাথে সরাসরি কথা বলতেছি, দেখা হচ্ছে বা ফোনে কথা হচ্ছে আসলে তোমার তো ওইভাবে। ওই অফলাইনে বেশি আলহামদুলিল্লাহ। গ্রাহক, হ্যাঁ, যার কারণ কারণে যে ওই স্কুলে গেলে বাচ্চাদের অফার ছাড়ার হ্যাঁ দরকার নেই। হ্যাঁ স্কুলে গেলে বাচ্চাদের হ্যাঁ, গার্ডিয়ানদের সাথে হ্যাঁ, দেখা হচ্ছে, তো হ্যাঁ। সেই সরাসরি কথা হয়ে যায় আমার ওই টাইপ। খাবার ডেলিভারি ও প্যাকেজিং এ কোন বিষয়গুলো তুমি বেশি গুরুত্ব দাও? খাবার ডেলিভারি হচ্ছে, যেহেতু ফুড নিয়ে কাজ করি, তাইলে আপনার ওটা মানে কেকটা যখন আমি ডেলিভারি করব এটা খুব একটা সেনসিটিভ জিনিস। এটা অন্যান্য প্রোডাক্টের মতো একসাথে অনেকগুলা নেওয়া যায় না, খুব বেশি হলে 2টা কেক নেওয়া যায় ওরকম। তো ওইটাকে খুব সাবধানে এবং ফ্রিজিং করে, মানে দূরে হইলে ওইভাবে হ্যাঁ তারপরে ওইটাকে তারপরে পাঠাও। ডেলিভারি। গরমের দিনে একটু সমস্যা কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট এটাই। হয়ে যায়। এবং ডেলিভারি ম্যান অনেক সময় তো খাবার নেয়ার সময় মানে কেক বিশেষ করে খুব সেনসিটিভ, মানে এদিক ওদিক হলেই কিন্তু শেষ। পুরা শেপ নষ্ট। আলহামদুলিল্লাহ, এখনো এরকম খারাপ কি কিছু কোনো অভিজ্ঞতা আছে? না না, এখনো ফেস এখনো করিনি। হয়নি? তবে খুব ভয়ে থাকি কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ না সে বলছে না আপু ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত খুব টেনশনে থাকি। মানে কেক বানানোর থেকে ওই টেনশনটা আমার বেশি হয়, মানে আচ্ছা, কষ্টের থেকে। বাজারে কিন্তু অনেক কেক পাওয়া যায় এবং হ্যাঁ অনেক হোমমেড কেকও তৈরি হচ্ছে, অনেক পেজও আছে। তো সবাই তোমার কেকটাই কেন নিবে? কি বিশেষত্ব আছে তোমার কেকে যা অন্যদের থেকে আলাদা? আমি হচ্ছে সবসময় অথেন্টিক ভাবে তৈরি করার ট্রাই করি, অথেন্টিক প্রোডাক্ট ইউজ করার ট্রাই করি। আর আমি তুমি মনে হয় উপকরণও অথেন্টিক সোর্স হ্যাঁ থেকে অবশ্যই। আনো, যার কারণে মানে তোমারটা ডিফারেন্ট। হ্যাঁ অবশ্যই। আবার অনেকে আছে অনেক দূর থেকে 400-500 টাকা ডেলিভারি চার্জ দিয়েও কেক নিচ্ছে, কিন্তু তাদের বাসার পাশেই তো অনেক কেকের শপগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের। তো তাহলে কেন নিচ্ছে সেটা তো আমি জানি না, তো অবশ্যই তাদের কাছে ভালো লাগছে বিধায়ই নিচ্ছে ওইটাই। হ্যাঁ আসলে হোমমেড হয় কি মায়ের হাতের ছোঁয়া, তুমি যেটা গ্রাহকের জন্য বানাচ্ছো সেটা কিন্তু তোমার বাসায়ও খাচ্ছে। জি। হ্যাঁ, তো আমরা সেভাবেই আর কি তৈরি করি খাবারগুলা। সো অনেকে বলে যে হোমমেড এর দাম এত বেশি কেন কেন, এবং তারা যখন কোনো দোকান থেকে নেয় দাম কষাকষি করে না না না। ফিক্সড, কিন্তু যখন একজন হোমমেড মেকার যিনি তাকে যখন কল করে অর্ডার করে বা পেজে, তখন কেন দাম কষাকষি করে, এবং ওই সময়টা তুমি আসলে কি উত্তরটা দাও? ওইটা খুব ভালো একটা প্রশ্ন করছেন। ওইটা হলো দোকানেও তো হচ্ছে একটা ফিক্সড প্রাইস দেয়াই থাকে, সেখানে তাদের আর বলার কোনো অপশন থাকে না। আর আমরা হচ্ছে কি তাদের কাস্টমাইজ ডিজাইনের উপরে প্রাইসটা ধরি, সেই কারণে আমরা আগে থেকে প্রাইসটা ফিক্সড করতে পারি না। তো সেজন্য হচ্ছে তারা ওই প্রাইসটা হচ্ছে আমাদের সাথে একটু দর কষাকষি করতে চাই। তো আমি হচ্ছে আমার প্রোডাক্ট যেই প্রোডাক্ট ইউজ করি ওগুলো বলে দেই, তখন হচ্ছে ওরা যারা বুঝে তারা অবশ্যই অর্ডার করে। তো যারা নেয় তোমার রেগুলার কাস্টমার, তারা তোমার কোন বিষয়টার প্রশংসা করে খাবারের, মানে কোন বিষয়টা তাদের ভালো লাগে? ভালো লাগে বলতে তারা মানে বলে যে আসলে একটা জিনিস একটা মানুষের কাছ থেকে যখন নেয়, আমরা যখন বাসায় কাজ করি, যেমন আপনার বিভিন্ন শপ, যারা কেক শপগুলাতে বা বলি না মানে বিভিন্ন ইয়েতে এখন ছোটখাটো বা বড় অনেক লাইভ বেকারিও আছে অনেক, তারা ওই হাইজিনটা মেনটেন করেন, এটা কিন্তু অনেকে দেখছে, অনেক কাস্টমাররা নিজের চোখে দেখছে। তো যখন তারা বুঝে যে বাসায় তো আর আমরা অত করি না, আমরা হাইস্ট হলে 5টা থেকে 6টা কেক করা হয়, তাইলে সেটা আমরা ওইভাবেই তৈরি করি, কারণ আমাদের এত কেক তৈরি হয় না যে আমরা হাইজিন মেনটেন না করেই আমরা করে ফেলবো। তো তাদের এই বিশ্বাসটা ভরসাটা আছে আমার উপর। তাহলে তো ভালো। এবং এমন কোন গ্রাহকের ফিডব্যাক কি তোমার লাইফটাকে চেঞ্জ করেছে বা তোমার আরো উৎসাহ এসেছে, এমন বিশেষ কোনো কিছু কি আছে স্মৃতি?
আলহামদুলিল্লাহ সবার থেকেই ভালো রিভিউ পেয়েছি। মানে কোনটা রেখে কোনটা বলবো, সবারই আলহামদুলিল্লাহ। মানে এটা আমার সেজন্য ওই যে বললাম না, বেকিংটা আমার অনেক কষ্ট হয়, তারপরে হচ্ছে ওই যে সবার রিভিউগুলো যখন পেয়ে যায় না, মনটা অনেক শান্তি লাগে। হ্যাঁ, মানে যে আসলে আমার প্রোডাক্টটা তাদের ভাল লাগছে, তখন আবার কষ্ট হইলো যখন আবার কেউ অর্ডার করে, আবার অর্ডার নিয়ে আবার কাজ শুরু করে দিই। ওই চমৎকার। উদ্যোক্তা জীবনে কোন মুহূর্তটিকে তুমি মাইল ফলক মনে করো? উদ্যোক্তা জীবনে আমার হচ্ছে মানে এই যে আমি বিজনেসের ক্ষেত্রে এসেও মানে সবার সাথে যে একটা ভালো সম্পর্ক, ভালো একটা মানে ওটা হচ্ছে তারা আমার কাস্টমার, বাট আমার তাদের সাথে সম্পর্কটা না মানে খুব ফ্রেন্ডলি হয়ে যায়। মানে এটা আমি খুব এটা তো হ্যাঁ ভালো ভালো লাগে। লাগে আমার। প্রথম বড় অর্ডার বা বড় ইভেন্ট, মানে যেটা বেকিং কোনো অর্ডার যদি আসে, তো সেটা এসেছিল যেটা, সেটার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? অনেক বড় অর্ডার। হ্যাঁ, প্রথমবার হচ্ছে ওই যে ক্লাস পার্টির জন্য কেকের অর্ডার আসছিল, তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমি এত বড় মানে এভাবে করতে পারবো কিনা, বা এটা তাদের কেমন লাগবে। তো করেছি, অনেক ভয়ে ভয়ে কাজটা করেছি, নিজে গিয়ে স্কুলে ডেলিভারি দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ পরে যখন সবাই খুব ভালো রিভিউ দিল, বাচ্চারা দেখা হইলেই বলতেছে আন্টি অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে কেক, তখন আসলে খুব ভালো লাগছে। তো নতুন উদ্যোক্তাদের জন্য আসলে পরামর্শ কি, যারা আসতে চায়? বেকিং সেক্টরে যদি আসতে চায় নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো আপনারা আগে কাজটা শিখে তারপরে মানে এখানে আসা উচিত। মানে অনেকে আছে তো একটু দেখেই শিখেই শুরু করে দিচ্ছে, আসলে ওইটা খুবই মানে আমাদের যে প্রফেশনালি আমরা করি আমাদের খুবই লজ্জা লাগে এই বিষয়টা। তা আমি বলবো হ্যাঁ আসেন, কোনো প্রবলেম নেই, কারণ বিজনেস সবাই করতে পারবে, এটাতে কোনো বাধা নেই যে কেউ করতে পারবে না। তবে আমি বলবো ওরা যেন ভালোভাবে শিখে তারপরে কাজটা করে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার কেকটা নিয়েই আমার পরিকল্পনা আছে, আমি নিজে একটা শপ দেওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি পূরণ করে। ওই চমৎকার। আচ্ছা, খুবই ভালো লাগলো। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আমার প্রথমবার এভাবে ক্যামেরার সামনে, তারপর আপনার মতো একজন গুণী মানুষের সামনে, Oh my God, my goodness. আমার আসলে খুবই ভালো লাগতেছে। তাই না? থ্যাংক ইউ সো মাচ। আর তুমি মাশাআল্লাহ যেমন মিষ্টি মেয়ের, কাজেও তেমন দক্ষ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আবার দোয়া করবেন নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবে। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। প্রতিটি নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।